আজকের লাইভে সবাইকে স্বাগতম। তো আজকের আমাদের যে লাইভটা সেটা হলো মূলত বিবিএ অনার্স থার্ড ইয়ার হতে শুরু করে সেকেন্ড ইয়ার ডিগ্রিতে যারা আছো তাদেরও আছে ডিগ্রি সেকেন্ড ইয়ারে, এবং অনার্সে তোমাদের তিনটা ডিপার্টমেন্টে ট্যাক্সেশন বাংলাদেশ সাবজেক্ট আছে। একটা হলো থার্ড ইয়ারে ম্যানেজমেন্ট মার্কেটিং ডিপার্টমেন্ট, এবং সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ফোর্থ ইয়ারে ফাইন্যান্স ডিপার্টমেন্ট, এবং বিবিএস ডিগ্রিতে সেকেন্ড ইয়ারে আছে। তো আমরা যদিও উপরে থার্ড ইয়ারটা লিখছি, এটা আমি চেঞ্জ করে দিছি। ট্যাক্সেশন বাংলাদেশ সাবজেক্টটা আসলে সবাই একটু ক্লিয়ার, আওয়াজটা ক্লিয়ার আছে নাকি আমাকে কনফার্ম করে। আমরা আজকে ট্যাক্সেশন বাংলাদেশের একদম প্রথম থেকে চাকরি খাতে আয়, যেখান থেকে শুরু ম্যাথগুলো, সেখান থেকে আলোচনা করব। তো একটু সবাই আমাকে জানাও যে আমার আওয়াজটা ক্লিয়ার আছে নাকি, কমেন্ট সেকশনে একটু জানাও। ট্যাক্সেশন বাংলাদেশটা কাদের জন্য? থার্ড ইয়ারে যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্টে আছে, সেকেন্ড ইয়ারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, ফোর্থ ইয়ারে ফিনান্স ডিপার্টমেন্টে, এবং বিবিএস ডিগ্রি সেকেন্ড ইয়ারে যারা আছো তাদেরও ট্যাক্সেশন বাংলাদেশ সাবজেক্টটা আছে, অর্থাৎ সবার একটা কমন সাবজেক্ট। তো যদি আওয়াজটা ক্লিয়ার থাকে একটু আমাকে জানাও সবাই। তো আমরা লাইভটা শুরু করতেছি। যারা লাইভে জয়েন হয়েছ, রিকোয়েস্ট থাকবে অবশ্যই শেয়ার করবা এবং কমেন্ট করে আমাকে একটু সবাই সহযোগিতা করবা যে আওয়াজ ক্লিয়ার আছে নাকি, এবং প্রত্যেকে সর্বোচ্চ শেয়ার করবা, বন্ধুবান্ধবদেরকে মেনশন করে দিবা যেন সবাই উপকৃত হয়। তো ক্লাসটা শুরু করার আগে আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো চাকরি হতে আয়। একক ব্যক্তির আয়ের খাত হলো বর্তমানে 10টি, তবে 1984 সালের আয়কর অধ্যাদেশ অনুসারে আয়ের খাত ছিল 60টি। তো তোমাদের যে চেঞ্জটা হয়েছে সেই চেঞ্জটার একটা বেসিক কিছু আমি আলোচনা করে দিব আগে, তারপর আমরা সরাসরি অঙ্কে যাব। ঠিক আছে? ট্যাক্সেশনের বাংলাদেশের আজকে একক ব্যক্তির আয়ের খাতের একদম প্রথম যেটা চাকরি খাতে আয়, যেটা ধারা 32 ও 34, সেখান থেকে একটা বেসিক ক্লাস আমরা আলোচনা করব পর্যায়ক্রমে। এখান থেকে এমন কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আলোচনা করব যেগুলো তোমাদের পরীক্ষায় আসে, বা যেগুলো করলে তুমি পরীক্ষায় ওই করা অঙ্কগুলোর ভিতর থেকে তুমি কমন পেয়ে যাবা। তো প্রথমে আমরা বেসিক ক্লাস, অঙ্ক সমাধানের আগে অবশ্যই যে জিনিসগুলো জানা থাকতে হবে। প্রথমে চাকরি খাতে আয়ের ক্ষেত্রে উপরে ফরম্যাটের মধ্যে করদাতার নাম বা যে ব্যক্তির নাম থাকবে সেটা লিখতে হবে। ঠিকানা থাকলে ঠিকানা লিখব, কর অঞ্চল থাকলে কর অঞ্চল, আবাসিক মর্যাদা, টিআইএন নাম্বার এগুলো লিখব। আয়বর্ষ 2022-23, বর্তমানে তোমাদের হাতে যে বইটা আছে সেটা আয়বর্ষ 2022-23 বই, যদিও বর্তমানে আয়বর্ষ 23-24 শুরু হয়ে গেছে, এবং তোমাদের কাছে আয়বর্ষ যখন 22-23 হবে, কর বর্ষ অবশ্যই তার পরবর্তী বছর হয়, সেটা হলো 23-24। তো এখানে আয়বর্ষ এবং করবর্ষ এই জিনিসটা কি, আসলে আমরা আসলে অনেকে কনফিউজড হয়ে যাই যে আয়বর্ষ কি করবর্ষ কি। এখানে একটা কথা বলে রাখি, তোমাদের আয়করের বছর শুরু হয় 1 জুলাই থেকে এবং শেষ হয় পরবর্তী বছরের 30 জুন। অর্থাৎ আমি যদি আরও সহজ করে বলি, এখানে দুইটা বছর তুমি দেখতে পারছো 2022-23, তার মানে এখানে 2022-এ আয়বর্ষ 1 জুলাই থেকে শুরু হবে এবং 23-এর 30 জুনে শেষ হবে, সেজন্য দুইটা বছর আসলে ব্যবহার করা হয়। তো আয়বর্ষ বলতে আমরা বুঝি যে বছরের আয় হয় সে বছরটাকে মূলত আয়বর্ষ ধরা হয়।
আর করবর্ষ বলা হয় যেটাকে অ্যাসেসমেন্ট ইয়ার বলে, সেটা হলো ঠিক তার পরবর্তী বছর, অর্থাৎ যে বছর কর তুমি দিবা, মানে যেই আইনের উপরে তুমি কর দিবা সেটা তার পরবর্তী বছর হয়, সেজন্য এটা তার পরবর্তী বছর 23-24 হয়। তো এখানে 2টা বছর হওয়ার কারণ অনেকে কনফিউশন হয়ে যায়, কেন 2টা বছর? মূলত এটা আসলে আয়বর্ষ 1 জুলাই, মানে বছর কাউন্ট হয় 1 জুলাই থেকে, 1 জুলাই থেকে তার পরবর্তী বছর 30 জুনে বছরটা শেষ হয়, অর্থাৎ 1 জুলাই থেকে 30 জুনের মধ্যে বছর কাউন্ট হয়, সেজন্য 2টা ইয়ারের সাথে এটা কানেক্টেড বলে এভাবে লেখা হয়। ঠিক আছে। আর আয়বর্ষ বলতে আমরা কি বুঝি? যে বছর আয় হয় সেটাই আয়বর্ষ, আর করবর্ষ বলতে যে বছর কর দিবা তুমি সেটাকে করবর্ষ, এটাকে অ্যাসেসমেন্ট ইয়ার বলে, আর আয়বর্ষকে ইনকাম ইয়ার বলে। চাকরি হতে মোট আয় নির্ণয়, বর্তমানে এটা চাকরি হতে মোট আয়, তবে এর আগে তোমরা যারা গত বছরের বইগুলো দেখছো সেগুলোতে দেখছো এটার আরেকটা নাম ছিল বেতন খাতে আয়। তো এটা নতুন চেঞ্জ হয়ে চাকরি হতে মোট আয় নির্ণয় আসছে। আয়ের খাত ও বিবরণ, 2টা টাকার ঘর। আমরা এখানে একক ব্যক্তির চাকরি খাতে মোট আয় নির্ণয়ের সময় কোন কোন দফাগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করব, কোন কোন দফার সাথে কোন কোন আইনগুলো জড়িত, ঠিক আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আয়ের খাতে বিবরণ, 2টা টাকার ঘর, চাকরি খাতে আয় দ্বারা 32-34। 1 নাম্বার হলো যে ব্যক্তির তুমি মোট আয় নির্ণয় করবা, যে করদাতার, তার মূল বেতন, সেটা যদি মাসিক থাকে মূল বেতনটা 12 দিয়ে গুণ করে 1 বছরে দেখাবা। বিশেষ বেতন থাকলে সেটাও আসবে, মোট আয়ে অন্তর্ভুক্ত হবে। মহার্ঘ ভাতা, বকেয়া বেতন যার উপর পূর্বে কর আরোপিত হয়নি, অর্থাৎ বকেয়া বেতনগুলো এমন হবে যেগুলো বকেয়া বেতন কিন্তু পূর্বে এগুলোর উপর কর আরোপিত হয় না, এরকম হবে। যদি কর পূর্বে আরোপিত হয় তাহলে সেটা কিন্তু বর্তমানে মোট আয়ের অন্তর্ভুক্ত হবে না। বোনাস, অগ্রিম বেতন, দফতরি ফিস বা দস্তুরি ফিস, ক্ষতিপূরণ। তো এখানে দস্তুরি মানে আমরা যে কমিশন বুঝি সেটাকে দস্তুরি ফিস, আর ক্ষতিপূরণ পাইলে সেটা আপ্যায়ন বা প্রমোদ ভাতা, চিকিৎসা ভাতা, অবসর ভাতা। দেখো এই অবসর ভাতাতে একটা আইন আছে, আইনটা কি? অবসর ভাতা যত মানে পাবে কর্মী, সেখান থেকে বাদ দিতে হবে অকর্দার্য বা কর অব্যাহতি প্রাপ্ত অংশ। অবসর ভাতাতে বাদ যাবে কি? অকর্দার্য বা কর অব্যাহতি প্রাপ্ত, যদি সরকার বা সরকার অনুমোদিত পেনশন ফান্ড হতে প্রাপ্ত হয়, অর্থাৎ অবসর ভাতাটা যদি সরকার বা সরকার অনুমোদিত পেনশন ফান্ড হতে প্রাপ্ত হয়ে থাকে তাহলে সেটা অকর্দার্য হিসাবে বাদ যাবে। এরপরে আমরা পরবর্তী পেজে আসলাম। 12 নম্বর যে আয় সেটা হলো গ্র্যাচুইটি বা আনুতোষিক থাকলে, তবে এখানেও একটা আইন আছে। দেখো এখানে অকর্দার্য বা কর অব্যাহতি প্রাপ্তি হবে যদি সরকার বা অনুমোদিত গ্র্যাচুইটি ফান্ড হতে প্রাপ্ত হয়, সেক্ষেত্রে আমার 2,50,00,000 টাকা পর্যন্ত অকর্দার্য হবে। 13 নম্বর হলো বাড়ি ভাড়া ভাতা। 14 নম্বর আবাসন বা বাসস্থান সুবিধা। খেয়াল করো এখানে আবাসন বা বাসস্থান সুবিধার ক্ষেত্রে 2 ধরনের, একটা হলো বিনা ভাড়ায় আবাসন বা বাসস্থান সুবিধা হলে সেক্ষেত্রে আবাসনের যে বার্ষিক মূল্য সেটা মোট আয়ের অন্তর্ভুক্ত হবে। খ নাম্বার হলো কনসেশন হারে বা কম ভাড়ায় যদি আবাসন সুবিধা হয়, আবাসনের বার্ষিক মূল্য যেটা সেখান থেকে কর্তনকৃত বা প্রদত্ত ভাড়া বাদ যাবে, বাকিটা মোট আয়ের অন্তর্ভুক্ত হবে। 15 নম্বর হলো যাতায়াত ভাতা। যদি চাকরির দায়িত্ব পালনের জন্য যাতায়াত ভাতা প্রাপ্ত হয় তবে কর অব্যাহতি প্রাপ্ত হবে। মানে এই যাতায়াত ভাতাটা কর অব্যাহতি প্রাপ্তি হবে কখন? যদি দেখা যায় যাতায়াতটা চাকরি দায়িত্ব পালনের জন্য হয়, সেক্ষেত্রে এটা পুরোটাই কর অব্যাহতি প্রাপ্ত হবে, না হয় যাতায়াত ভাতাও মোট আয়ের অন্তর্ভুক্ত হবে। 16 নম্বর হলো মোটর গাড়ির সুবিধা। মনোযোগ দিয়ে খেয়াল করবা এই জায়গায়। মোটর গাড়ির সুবিধা 2500 সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে মাসিক 10,000 টাকা হিসাবে বার্ষিক 1,20,000 টাকা। মোটর গাড়ির সুবিধার আইন কি? 2500 সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে মাসিক 10,000 টাকা হিসাবে বার্ষিক 1,20,000 টাকা। তবে 2500 সিসির অধিক সিসির গাড়ির ক্ষেত্রে মাসিক 25,000 টাকা হিসাবে বার্ষিক 3 লক্ষ টাকা আয়ের অন্তর্ভুক্ত হবে। তো এখানে একটা কথা বলে রাখি, যদি প্রশ্নের মধ্যে মোটর গাড়ির সুবিধা দিয়ে থাকে এবং কোনো সিসি উল্লেখ না থাকে, সেক্ষেত্রে তুমি 2500 সিসি ধরে অঙ্ক করতে পারবা। আর যদি দেখা যায় সেটা 2500 সিসির অধিক
সেক্ষেত্রে 25,000 টাকা হিসাবে বার্ষিক 3 লাখ টাকা চার্জ করতে হবে। এরপরে আমরা 17 নম্বর পরবর্তী পেজে যাব। 17 নম্বর যে দফাটা অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের নিয়োগকর্তার দান। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান মোটা আয়ের অন্তর্ভুক্ত হবে। তো ভবিষ্যৎ তহবিলে খেয়াল রাখবা, এখানে কর্মীও দান করে, নিয়োগকর্তাও দান করে, শুধুমাত্র নিয়োগকর্তার অংশটা কিন্তু মোটা আয়ের অন্তর্ভুক্ত হয়। 18 নম্বর হলো অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ। তার সাথে কী আইনে আছে দেখো, বাদ দিতে হবে কর অব্যাহতি প্রাপ্তি মোট বেতনের 33%। এখানে একটু খেয়াল করবা, অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ মনে করো 20,000 টাকা, কথার কথা। সেখান থেকে কর অব্যাহতি প্রাপ্ত বাদ যাবে কত, মোট বেতন যত, মনে করো মোট বেতন পাইছে 1 লাখ টাকা, কথার কথা। সেখানে 33% কর অব্যাহতি প্রাপ্ত, অর্থাৎ মোট বেতন 1 লাখ টাকার 33% হলে 33,000 টাকা। তাহলে অনুমোদিত ভবিষ্যৎ তহবিল যদি সুদ যদি 20,000 হয়, সেখানে কর অব্যাহতি প্রাপ্তি হবে 33,000 পর্যন্ত। 33,000-এর বেশি হলে সেটা অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদের আওতায় আসবে, মানে মোটা আয়ের অন্তর্ভুক্ত হবে। নাইলে কিন্তু অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদটা বাইরে জিরো দেখাইতে হবে। আমি আবার জিনিসটা একটু ক্লিয়ার করি, কথার কথা। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ মনে করো প্রশ্নে 20,000 আছে, কিন্তু কর অব্যাহতি প্রাপ্ত হবে কত, মোট বেতনের 33%। ধরো মোট বেতন আছে, মোট বেতন সব কিছু হিসাব করে 1 লাখ টাকা, কথার কথা। এখন 1 লাখ টাকা 33% করলে 33,000 টাকা হবে। তো এখানে তো সুদ আছে 20,000, তাহলে সুদ যেহেতু মোট বেতনের 33%-এর চেয়ে কম, সেজন্য বাইরে জিরো হবে, বা অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদটা মোটায়ে আর আসবে না। হ্যাঁ, যদি এটা দেখা যাচ্ছে আমাদের মোট বেতনের 33%-এর চাইতে সুদ বেশি, সে বেশি অংশটাই মোটায়ের অন্তর্ভুক্ত হবে। 19 হলো চার্জ ভাতা। 20 নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত গৃহপরিচারিকার বেতন, মালির বেতন, দারোয়ানের বেতন, এগুলো করলো মোটায়ের অন্তর্ভুক্ত হবে। 21 নম্বর সিটি ভাতা। 22 নম্বর হলো শ্রান্তি নিবেদন বা ছুটি ভাতা। 23 বাংলা নববর্ষ বা বৈশাখী ভাতা। 24 নম্বর ছুটি নগদায়ন। 25 ভ্রমণ ভাতা। ভ্রমণ ভাতার ক্ষেত্রে একটা আইন আছে, খেয়াল করো, সেটা হলো বাদ যাবে কর অব্যাহতি প্রাপ্ত বাবদ যদি চাকরির দায়িত্ব পালনের জন্য প্রাপ্ত ও ব্যয়িত হয়। অর্থাৎ ভ্রমণ ভাতাটা যদি চাকরির দায়িত্ব পালনের জন্য হয়ে থাকে বা চাকরির দায়িত্ব পালনের জন্য ভ্রমণ করা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কর অব্যাহতি প্রাপ্ত হিসাবে বাদ দিয়ে বাইরে জিরো দেখাইতে হবে। 26 নম্বর ওভারটাইম ভাতা বা বেতন। 27 বেতন বা মজুরির পরিবর্তে প্রাপ্তি অথবা বেতন বা মজুরির অতিরিক্ত প্রাপ্তি থাকলে সেটা মোটায়ের অন্তর্ভুক্ত হবে। 28 অ্যানুইটি বা বার্ষিকী। 29 কর্মচারী শেয়ার স্কিম হতে অর্জিত আয় থাকলে সেটাও মোটায়ের অন্তর্ভুক্ত হবে। আবার সবগুলো যোগ করে আমরা চাকরি হতে মোটায় বের করব। বের করার পরে বাদ দিতে হবে কর অব্যাহতি প্রাপ্ত আয়। কর অব্যাহতি প্রাপ্ত আয় কীভাবে হবে, চাকরি হতে আয়ের 1/3। মনে করো এখানে সব দফাগুলো যোগ করে তার 10 লাখ টাকা আসলো, তো সেটাকে আমরা 3 ভাগের 1 অংশ করব। করার পরে যে টাকা আসবে সেটা অথবা 4,50,000 টাকা, এই দুটার মধ্যে, অর্থাৎ মোট চাকরি হতে প্রাপ্ত আয়ের 1/3 অথবা 4,50,000, এই দুটার মধ্যে যেটা কম সেটাই কর অব্যাহতি প্রাপ্ত আয় হিসাবে বাদ যাবে। বাদ গিয়ে বাকিটাই চাকরি হতে মোটা হিসাবে দেখাইতে হবে। তো এখানে কিছু কিছু চেঞ্জ হয়েছে। তো তোমরা আগে যারা অঙ্ক করছো, মানে পুরাতন যারা বইতে অঙ্ক, সেটা বেতন খাতে আয়, আসলে বেতন খাতে আয়টাই বর্তমানে চাকরি খাতে আয়। পরবর্তী পেজে যাব। পরবর্তী পেজে আমরা দেখব অনুমোদিত বিনিয়োগের চক নির্ণয় অথবা বিনিয়োগ ভাতা আমরা কীভাবে করব, বিনিয়োগ ভাতার মধ্যে কোন কোন দফাগুলো আসে। তো এখানেও অনেকগুলো দফা আসে, একটু খেয়াল রাখতে হবে। তো যতটুকু পারো জাস্ট দেখে যাবা, বেশি লোড নেওয়ার দরকার নাই, মুখস্থ করারও দরকার নাই, এগুলো জাস্ট একটু চোখ বুলায় যাও, বাকিগুলো অঙ্ক করতে করতে তোমার অটোমেটিক প্র্যাকটিস হয়ে যাবে, মানে আয়ত্তে চলে আসবে। এমন না যে একদম এত বড় চার্টটা তোমাকে মুখস্থ রাখতেই হবে, না হলে তুমি অঙ্ক পারবা না, এরকম না। এটা জাস্ট একটু দেখে যাবা, বাকি অঙ্কগুলো যখন করবা, 5টা 6টা অঙ্ক করবা, দেখবা যে তোমার পুরো চ্যাপ্টারটা কভার হয়ে গেছে। তো অনুমোদিত বিনিয়োগের চক আমরা কিভাবে নির্ণয় করব, বিবরণ 2টা টাকার ঘর দিব, এটাকে বিনিয়োগ ভাতাও বলে। 1 নম্বর জীবন বীমা প্রিমিয়াম, নিজের
স্ত্রীর এবং নাবালক সন্তানের সর্বোচ্চ সীমা বিনামূল্যে 10%। 2 নাম্বার হলো অবিভক্ত হিন্দু পরিবারের সদস্যদের জীবন বীমা প্রিমিয়াম, অর্থাৎ বিনিয়োগ ভাতায় কোন কোন দফাগুলো আসবে। 3 নাম্বার বার্ষিক বৃত্তির জন্য বেতন কর্তন করলে সেটা। 4 সরকারি বা বিধিবদ্ধ ভবিষ্যৎ তহবিলে দান। 5 নাম্বার অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে কর্মী ও নিয়োগকর্তার দান। 6 নাম্বার হলো অনুমোদিত বার্ধক্য তহবিলে প্রদত্ত বার্ষিক চাঁদা। 7 নাম্বারে দেখো 3টা আছে। ক নাম্বার হলো যে কোনো সরকারি সিকিউরিটিজ ক্রয়, অর্থাৎ সরকার কর্তৃক ইস্যুকৃত ট্রেজারি বিল, বন্ড, সঞ্চয়পত্র এবং ঋণপত্র ক্রয়। ব্র্যাকেটে বলা আছে সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ ভাতায় অন্তর্ভুক্ত হবে। খ হলো আর্থিক প্রতিষ্ঠান বা আইসিবি বা সম্পদ ব্যবস্থাপনা বা ফান্ড ম্যানেজার কর্তৃক ইস্যুকৃত ইউনিট সার্টিফিকেট মিউচুয়াল ফান্ড ক্রয়, ইএফটি বা যৌথ বিনিয়োগ স্কিম ইউনিট সার্টিফিকেট বিনিয়োগ 5 লাখ টাকা পর্যন্ত। গ নাম্বার তফসিলি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক স্পন্সরকৃত ডিপোজিট পেনশন স্কিম এবং মাসিক সঞ্চয় স্কিমে জমা। ব্র্যাকেটে বলা আছে বার্ষিক 1,20,000 টাকা অধিক নয়, অর্থাৎ এগুলোই বিনিয়োগ ভাতায় আসবে। 8 নাম্বার হলো স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত যে কোনো সিকিউরিটিজ ক্রয়, অর্থাৎ শেয়ার, স্টক, বন্ড, ডিভেঞ্চার, মিউচুয়াল ফান্ড ইত্যাদিতে বিনিয়োগ ভাতার অন্তর্ভুক্ত হবে। 9 নাম্বার দাতব্য হাসপাতালে দান, সেটাও বিনিয়োগ ভাতার অন্তর্ভুক্ত হবে। 10 প্রতিবন্ধী কল্যাণ প্রতিষ্ঠানে দান। 11 জাকাত তহবিল এবং এর ব্যবস্থাপনার অধীনে কোনো দাতব্য তহবিলে দান। 12 কল্যাণ তহবিল অথবা যৌথ বিমা স্কিমে দান। তো জাস্ট আমি আগে বলছি যেগুলো জাস্ট দেখে যাবা, এগুলা এতগুলো কিভাবে মুখস্থ করব বা মুখস্থ রাখবো এসব লোড নেওয়ার দরকার নাই। দেখবা এখান থেকে সবগুলো আইটেম আসবে না, 2-1টা আইটেম আসবে যেগুলো প্রায় প্রতিটা অঙ্কে আসবে। আমরা ধারাবাহিকভাবে যখন অঙ্ক করব এগুলো দেখবা তোমার কমন হয়ে গেছে সব। তো পরবর্তী পেজে আসলাম। পরবর্তী পেজে 13 নাম্বার সরকার কর্তৃক অনুমোদিত কোনো জনকল্যাণ বা শিক্ষামূলক প্রতিষ্ঠানে যদি দান করে ওটাও বিনিয়োগ ভাতায় অন্তর্ভুক্ত হয়। 14 স্বাধীনতা যুদ্ধ স্মরণে প্রতিষ্ঠিত কোনো জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে দান করলে সেটাও। 15 জাতির পিতা স্মরণে প্রতিষ্ঠিত কোনো জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে দান। এই সবগুলো যোগ করে আমরা অনুমোদনযোগ্য মোট বিনিয়োগ পাব। এরপরে আমরা যে জিনিসটা সেটা দেখাবো সেটা হলো কর রিয়াত কীভাবে নির্ণয় করব। বিনিয়োগের উপর আমরা কর রিয়াত কীভাবে নির্ণয় করব। এখানেও 2টা বিবরণ, 2টা টাকার গড় দিব। এখানে 3টা অপশন থাকে ক, ক, গ, তার মধ্যে যেটি কম সেটা আসে। তো ক নাম্বার হলো কর অব্যাহতি প্রাপ্ত আয়, হ্রাসকৃত কর হার প্রযোজ্য আয় এবং ন্যূনতম কর হার প্রযোজ্য এরূপ আয় বাদে মোট আয়ের 3%, অর্থাৎ তোমার মোট আয় চার্জ করবা, তবে মোট আয়ের ভিতরে যদি কর অব্যাহতি প্রাপ্ত, হ্রাসকৃত কর হারে প্রযোজ্য আয় এবং ন্যূনতম কর হার প্রযোজ্য এরূপ আয় এগুলো থাকে, মোট আয় থেকে আগলে সেগুলো বাদ দিবা। বাদ দিয়ে সেটার উপরে 3%, 3% মানে 0.03, ওই পার্সেন্ট উঠাই দেওয়া আর কি। 3-এর 100 ভাগ, 3কে 100 দিয়ে ভাগ করলে 0.03 আসবে। অর্থাৎ মোট আয়কে এই আয়গুলো বাদ দিয়ে যে আয়গুলো বাদ দিতে বলছি সেগুলো বাদ দিয়ে মোট আয় থেকে বাকি মোট আয়ের উপরে আমরা 0.03 হারে অথবা 3% হারে চার্জ করব। এটা হলো ক। খ নাম্বার হলো ষষ্ঠ তফসিলের অংশ 3 অনুসারে করদাতার মোট বিনিয়োগ ও ব্যয়ের 15%, অর্থাৎ অনুমোদনযোগ্য বিনিয়োগ যেটা সেটার 15% ধরব। গ নাম্বার হলো সর্বোচ্চ সীমা 10 লক্ষ টাকা। এই যে ক, ক, গ, কতে যত টাকা আসে আমাদের অঙ্ক মোতাবেক সেটা, এবং সর্বোচ্চ সীমাটা ফিক্সড, এটা 10 লাখ। এই 3টার মধ্যে যেটা কম সেটাই হবে কর রিয়াত। সুতরাং কর রিয়াত হবে ক, খ, গ এই 3টার মধ্যে যেটা কম। ঠিক আছে, এরপরে আমরা একটা অঙ্ক দেখব। আমরা ধারাবাহিকভাবে প্রথমে বেসিক লেভেলের অঙ্কগুলো দিয়ে শুরু করতেছি, সবাই খেয়াল করবা। 2-3টা ক্লাস হয়ে গেলে আশা করি এই চ্যাপ্টারের তোমাদের কভার হয়ে যাবে। তো ট্যাক্সেশনের বাংলাদেশের প্রথমে আমরা বলছিলাম যে এটা ইন্ডিভিজুয়ালস অফ অ্যাসেসমেন্ট, অর্থাৎ একক ব্যক্তির কর নির্ণয়। ঠিক আছে, তো একক ব্যক্তির কর নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রশ্নটাকে সামনে রাখছি একজন ব্যক্তির, জনাব খলিলুর রহমান একজন বেসরকারি চাকরিজীবী। 2023 সালের 30শে জুন সমাপ্ত বছরে তার চাকরি হতে আয় ছিল নিম্নরূপ, অর্থাৎ এখানে চাকরি হতে
প্রায় 1 থেকে 12টা আয় দেখানো হয়েছে, দেখতে পাচ্ছি আমরা। একদম 1 নম্বরে মূল বেতন মাসিক 35,000। 2 নম্বর বলছে মহার্ঘ ভাতা মূল বেতনের 20%। 3 নম্বর দুটি উৎসব বোনাস প্রতিটি 1 মাসের মূল বেতনের সমান। 4 নম্বর তাকে বিনা ভাড়ায় একটি সুসজ্জিত বাসস্থান দেওয়া হয়েছে যার বার্ষিক মূল্য 1,20,000 টাকা। 4 নম্বর হলো তাকে একটি গাড়ি দেওয়া হয়েছে যা তিনি অফিস ও ব্যক্তিগত কাজে ব্যবহার করেন। 6 নম্বর চিকিৎসা ভাতা মাসিক 1,000 টাকা। 7 নম্বর চলতি বছরে তিনি ভ্রমণ ভাতা পান 14,000। 8 নম্বর তিনি অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে মূল বেতনে 10% জমা করেন। এখানে তিনি যতগুলো বলছে, তিনি বলতে এখানে সবসময় খলিলুর রহমান অর্থাৎ কর্মীকে বোঝায়। 9 নম্বর বলছে আয় বর্ষে তিনি 12.5% হারে উক্ত ফান্ড থেকে সুদ পান 6,000 টাকা। 9 নম্বর গৃহ পরিচারিকা ভাতা বাবদ মাসিক 2,000 টাকা দেওয়া হয়। 10 নম্বর গৃহ পরিচারিকাটায় 10 নম্বর 2,000 টাকা। 11 নম্বর হলো তিনি গ্রুপ বিমার মূল বেতনের 1% দান করেন। 12 নম্বর হলো তিনি ডিপোজিট পেনশন স্কিমে মাসিক 7,500 টাকা দান করেন। এই হলো তার ইনফরমেশন বা তথ্যগুলো জনাব খলিলুর রহমানের। তো করতে বলছে কি, জনাব খলিলুর রহমানের 2022-23 আয় বর্ষের জন্য মোট আয় নির্ধারণ করতে বলছে এবং বিনিয়োগ ভাতা নির্ধারণ করতে বলছে। তো আমরা এই জন্য প্রথমে মোট আয় এবং বিনিয়োগ ভাতার বেসিক অংশগুলো দেখছি। এখানে আমাদের আরও একটা জিনিস অবশ্যই জানা থাকতে হবে, সেটা হলো আমরা খরের হারগুলো কিভাবে নির্ধারণ করব, সেগুলো আমরা পরের ক্লাসে দেখাবো। এখন আমরা কিছুক্ষণ আগে যে মোট আয় নির্ণয় এবং বিনিয়োগ ভাতা নির্ণয়ের চার্ট বা বেসিক অংশ আলোচনা করছি, সেটাকে বেস করে অঙ্কটা করব। তো প্রথমে পরবর্তী পেজে গেলাম, পেজ 2তে অঙ্কের জন্য। এখানে যথারীতি করদাতার নাম জনাব খলিলুর রহমান, ঠিকানা লিখে ডট ডট দিব, যেহেতু প্রশ্নে ঠিকানা নাই। কর অঞ্চল লিখেও ডট ডট দিব, এগুলো থাকলে দিব, না থাকলে ডট ডট। আবাসিক মর্যাদা, টিআইএন নাম্বার। আয়বর্ষ 2022-23, করবর্ষ 2023-24। খেয়াল করো আমাদের যে প্রশ্ন, সে প্রশ্নে কিন্তু আয়বর্ষটা বলা আছে। প্রশ্নে যদি আয়বর্ষ দেয়া থাকে, করবর্ষ হয় তার পরবর্তী বছর। আর যদি করবর্ষ দেয়া থাকে তাহলে আয়বর্ষ ধরবা তার পূর্ববর্তী বছর। এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। আবার বলতেছি, প্রশ্নে যদি আয়বর্ষ দেয়া থাকে তাহলে করবর্ষ হবে তার পরবর্তী বছর, যেমন করবর্ষ 23-24। আর আয়বর্ষ যদি না দিয়ে করবর্ষ দেয়া দেয় তাহলে আয়বর্ষ ধরবা তার পূর্ববর্তী বছর। মনে করো যদি আজকে করবর্ষ এভাবে বলে দিত 23-24, তাহলে আয়বর্ষ 2022-23 তোমাকে ধরতে হইতো। তো কেন এখানে দুইটা বছর ব্যবহার হয় সেটা আমরা প্রথমে আলোচনা করছি। যেহেতু ট্যাক্সেশন বা আয়করের ক্ষেত্রে বছর হয় 1 জুলাই থেকে পরবর্তী বছর 30 জুন। তো দুইটা বছরকে যেহেতু তার আয়গুলো টাচ করে, সেজন্য এখানে মনে করো 2022-এর 1 জুলাই থেকে 2023-এর 1 জুন পর্যন্ত তার মোট আয়গুলো হিসাব করে তার উপর অ্যাসেসমেন্ট কর ধার্য করবে পরবর্তী বছরে গিয়ে। তো সেই জন্য বছর এভাবে দুইটা লেখা হয়। তো চাকরি হাতে মোট আয় নির্ণয়, আয়ের খাত ও বিবরণ, দুইটা টাকার গড়। আয়ের খাত ও বিবরণ লিখার পরে আমরা চাকরি হতে আয়, যেটা ধারা 32-34, সেটা লিখে কোলন দিব। এবার কোলন দিয়ে প্রশ্ন দেখে দেখে তুমি অঙ্কগুলো বসাবা। যেমন আমরা প্রথমে 1 নম্বরে আমাদের কি লেখা ছিল, জনাব খলিলুর রহমানের মূল বেতন মাসিক 35,000। দেখো আমরা কিন্তু বার্ষিক আয় বের করতেছি, সেজন্য যদি মাসিক দেয়া থাকে সেটাকে 12 দিয়ে গুণ দিয়ে 1 বছরে আনবো। সেজন্য মূল বেতন 35,000 টাকাকে 12 দিয়ে গুণ করলে 1 বছরে 4,20,000। এরপরের প্রশ্নে আমরা যদি দেখি মহার্ঘ ভাতা, মহার্ঘ ভাতা বলছে মূল বেতনের 20%। তাহলে আমরা যেহেতু মূল বেতন বের করে ফেলছি 4,20,000, সেই হিসাবে 2 নম্বর দিয়ে মহার্ঘ ভাতা ওই 4,20,000-এর 20% করলে 84,000 টাকা। এরপরের প্রশ্নে আমরা যদি দেখি, বলা আছে দুটি উৎসব বোনাস প্রতিটি 1 মাসের মূল বেতনের সমান। মানে দুইটা উৎসব বোনাস পাবে জনাব খলিলুর রহমান, যেখানে একটা হলো 1 মাসের মূল বেতনের সমান। তাহলে মূল বেতন কত? 35,000। তাহলে দুইটা যেহেতু বোনাস পাবে, তো 35,000-কে আমরা 2 দিয়ে গুণ দিব। সেজন্য উৎসব বোনাস লিখে 35,000 গুণ 2 70,000 টাকা। 4 নাম্বার আমরা বাসস্থান সুবিধা, আমরা যদি খেয়াল করি, এইখানে খেয়াল করো, তাকে বিনা ভাড়ায় একটি সুসজ্জিত বাসস্থান দেওয়া হয়েছে যার বার্ষিক মূল্য 1,20,000।
তাহলে সুসজ্জিত বাসস্থানের ক্ষেত্রে বার্ষিক মূল্যটাই আমরা এখানে তার মোটায়ে অন্তর্ভুক্ত করব, অর্থাৎ বাসস্থান সুবিধা লিখে বার্ষিক মূল্য যেটা সেটা বসাই দিব। এরপরে আসো পরবর্তী যদি আমরা দেখি, 1 নম্বরে বলছে তাকে একটি গাড়ি দেওয়া হয়েছে যা তিনি অফিস ও ব্যক্তিগত কাজে ব্যবহার করেন। মনোযোগ দিয়ে জায়গাটা খেয়াল করবা। দেখো তাকে একটি গাড়ি দেওয়া হয়েছে বলছে, বাট এখানে কোনো টাকা উল্লেখ নাই ব্যক্তিগত কাজে কত টাকা, মানে অফিসও ব্যক্তিগত কাজে ব্যবহার করে, কিন্তু এখানে কত সিসি গাড়ি উল্লেখ নাই। আমি তখন বলছিলাম যদি কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে সেটাকে 2500 সিসির কম গাড়ি ধরে মাসিক 10,000 হিসাবে বছরে 1,20,000 টাকা চার্জ করতে হবে। সেজন্য দেখো এখানে মোট গাড়ির সুবিধা আমরা 10,000 গুণ 12 1,20,000 টাকা লিখছি, কিন্তু প্রশ্নের মধ্যে কি কোথাও উল্লেখ আছে যে গাড়ির জন্য কত ব্যয় হয়? ঠিক আছে, উল্লেখ নাই। সেজন্য আমরা উল্লেখ না থাকলে 2500 সিসি ধরে 10,000 মাসিক ধরে 12 মাস দিয়ে গুণ করে 1,20,000 দেখাবো। এর পরবর্তী অংশে চিকিৎসা ভাতা। আমরা প্রশ্নের মধ্যে যদি খেয়াল করি যে চিকিৎসা ভাতা বলা আছে মাসে 1,000, তাহলে মাসিক হলে সেটা 12 দিয়ে গুণ দিব, 1 বছরে 12,000 টাকা। চলতি বছরে তিনি ভ্রমণ ভাতা পান 14,000 টাকা। খেয়াল করো, চলতি বছরে তিনি ভ্রমণ ভাতা পান, তাহলে ভ্রমণ ভাতা আমরা লিখব, ভ্রমণ ভাতা কত? 14,000। এরপরের অংশ যদি আমরা দেখি 8 নম্বরে কি বলছে, তিনি অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে মূল বেতনের 10% জমা করেন। এখানে তিনি বলতে কাকে বুঝেছে? জনাব খলিলুর রহমানকে। তো আমরা বেসিকের সময় কি শিখছিলাম যে মূল বেতনের নিয়োগকর্তার অংশটা বেতন খাতে বা চাকরি খাতে মোটায় অন্তর্ভুক্ত হয়, নিয়োগকর্তার অংশটা। কিন্তু প্রশ্নে তো যেটা বলছে, প্রশ্নে বলছে জনাব খলিলুর রহমান প্রভিডেন্ট ফান্ডে মূল বেতনের 10% জমা করেন। হ্যাঁ, তুমি বলতে পারো স্যার এখানে তো জনাব খলিলুর রহমান উল্লেখ নাই। এগুলো যতগুলো আয়ে সবগুলো কার? জনাব খলিলুর রহমানের। তার মানে এখানে তিনি হলো এই জনাব খলিলুর রহমান। তো জনাব খলিলুর রহমান হলো একজন কর্মী এবং নিয়োগকর্তা দুজনে কিন্তু প্রভিডেন্ট ফান্ডে একই পরিমাণ জমা করবে। 10% হলে 10%, 5% হলে 5%। অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড যদি চালু থাকে সেক্ষেত্রে নিয়োগকর্তা এবং কর্মী সমপরিমাণ জমা দিবে। এখানে যদিও খলিলুর রহমানটা উল্লেখ আছে কিন্তু নিয়োগকর্তার উল্লেখ নাই। নিয়োগকর্তার উল্লেখ না থাকলেও সমপরিমাণ টাকা নিয়োগকর্তাও জমা দেয়। আর মোট আয়ের ক্ষেত্রে নিয়োগকর্তার অংশটা আসবে, কিন্তু যখন আমরা বিনিয়োগ ভাতা করব তখন দুইজনেরটা আনবো। তো এখানে অনুমোদিত ভবিষ্যৎ হইলে নিয়োগকর্তার দান, অর্থাৎ যিনি নিয়োগকর্তা খলিলুর রহমানের তার যে দান সেটার উপর। মূল বেতন 4,20,000। আমরা কিছুক্ষণ আগে মূল বেতন বের করছি, দেখো 4,20,000। ঠিক আছে, এটার উপরেই যেহেতু মূল বেতনের উপর হয় সবসময় 10% 42,000 টাকা। এরপরে আমরা যদি প্রশ্নে দেখি, আয় বর্ষে তিনি 12.5% হারে উক্ত ফান্ড থেকে সুদ পান 6,000 টাকা। এখানে একটা মজার ব্যাপার আছে, এই সুদ আমরা 6,000 টাকা ক্লিয়ার উল্লেখ আছে, তাই না? তো আমরা এটার ক্ষেত্রে আইন শিখছিলাম কি, মোট প্রাপ্ত বেতন যেটা সেটার 33%-এর যদি কম হয় তাহলে কর অব্যাহতি প্রাপ্ত হবে। তাহলে তুমি যদি 9,06,000-এ 33% করো, আমি যদি তোমাকে একটু ক্যালকুলেটারে দেখাই, মনে করো আমি একটা জিনিস দেখাই তোমাকে, এই মোট বেতন হিসাব নিকাশ করে 9,06,000 আসবে। ওকে, আমি একটা ক্যালকুলেটার নিয়ে আসলাম তোমার জন্য। আইন মোতাবেক সেটার আগে একটু 33%টা করে নিই। 33% করলে কত হয়? 33% করলে হয় 2,98,980 টাকা মোট বেতনের, মানে 9,06,000-এর। তো সেক্ষেত্রে এখন আমি 2,98,980 যেটা আসছে, তাহলে আমাদের প্রশ্নের মধ্যে প্রভিডেন্ট ফান্ডের সুদ বলছে কত? 6,000। তো 6,000 কিন্তু কর অব্যাহতি প্রাপ্ত পাবে তো 33% পর্যন্ত, তাহলে 6,000 তো এর চাইতে অনেক ছোট, সেজন্য আমরা ওই সুদটা আনব না। সহজ কথা হলো মোট প্রাপ্ত বেতন যত সেটা 33%-এর চাইতে যদি বেশি হয় প্রভিডেন্ট ফান্ডের সুদ, সে অংশটুকু এখানে আসবে। যদি কম হয় সেটা আসবে না, 0 দেখাইতে হবে। তো না দেখাইলেও হবে, সেজন্য এটা এখানে দেখায়নি। এরপরে গৃহপরিচারিকার বেতন আমাদের প্রশ্নে বলা আছে মাসিক কত? 2,000। তাহলে 1 বছরে 2,000 গুণ 12 24,000 টাকা। পরের যেটা আছে গ্রুপ বিমা, এটা বিনিয়োগ ভাতায় যায় এবং
ডিপোজিট পেনশন স্কিম, এটাও বিনিয়োগ ভাতায় যায়। তাহলে আমাদের সবগুলো আয় চলে আসছে জনাব খলিলুর রহমানের। এখন আমরা যদি সব যোগ করি একদম প্রথম থেকে, অর্থাৎ পূর্ববর্তী পেজ থেকে, যে 4,20,000 প্লাস 84,000, 70,000, 1,20,000, 1,20,000, হ্যাঁ, তারপরে প্লাস 12,000, 14,000, 42,000, 24,000 যোগ করলে মোট প্রাপ্ত বেতন হবে 9,06,000। এই মোট প্রাপ্ত বেতন থেকে কর অব্যাহতি প্রাপ্ত আয়টা বাদ দিব। এখন কর অব্যাহতি প্রাপ্ত আয়টা কীভাবে বের হয়? কিছুক্ষণ আগে আমরা বেসিক ক্লাসে শিখছি, চাকরি হতে প্রাপ্ত মোট আয়ের 3/1 অংশ। তার মানে এই 9,06,000 টাকার 3/1 অংশ করলে কত পাইছি? 3,02,000 টাকা, অথবা 4,50,000 টাকা। এই 4,50,000 টাকাটা কিন্তু একটা আইন। তাহলে 3/1 অংশ 3,02,000 অথবা 4,50,000, এই দুইটার মধ্যে যেটা কম সেটাই কর অব্যাহতি প্রাপ্ত আয় হিসাবে বাদ যাবে। তাহলে যেহেতু 3/1 অংশটা কম, সেজন্য এই 9,06,000 থেকে 3,02,000 মাইনাস করলে 6,04,000, এটাই হবে চাকরি হতে মোট আয়। তাহলে আমরা চাকরি হতে মোট আয় বের করলাম। আমরা প্রশ্নে যদি দেখি, পরের অংশ বলছে বিনিয়োগ ভাতা নির্ণয় করো। তো আমরা পরের অংশে যাব বিনিয়োগ ভাতা নির্ণয়ের জন্য। পরবর্তী পেজে আসলাম। বিনিয়োগ ভাতা নির্ণয় বিবরণ, 2টা টাকার কর দিব। প্রথমে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে কর্মী ও নিয়োগকর্তার দান, দুইজনেরটা এখানে আসবে, ঠিক আছে? তো অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে কর্মী ও নিয়োগকর্তার দান আমরা কীভাবে বের করব? আমাদের যে মূল বেতন আছে সেটার 10%। তাহলে আমাদের মূল বেতন কত? আমরা যদি খেয়াল করি, আমাদের মূল বেতন হলো 4,20,000, ঠিক আছে? তো আমাদের ভবিষ্যৎ তহবিলে কত % দান করবে বলছে প্রশ্নে। আমরা একটু প্রশ্নটা দেখি। দেখো, তিনি অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে মূল বেতনের 10%। আমি আবার বলতেছি, এখানে তিনি বলতে জনাব খলিলুর রহমান। তো কর্মী যদি প্রভিডেন্ট ফান্ড কর্মী থেকেও কাটে, সমপরিমাণ টাকা না বললেও নিয়োগকর্তা থেকে কাটবে। অর্থাৎ কর্মী যত জমা করবে, নিয়োগকর্তা সমপরিমাণ টাকা জমা করে। তো দুইজনেরটাই কিন্তু বিনিয়োগ ভাতায় আসে। বাট বেতন খাতে মোট আয় নির্ণয় করার সময় শুধু নিয়োগকর্তার অংশটা আসছিল। তো বিনিয়োগ ভাতার ক্ষেত্রে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে কর্মী ও নিয়োগকর্তা দান দুইজনেরটাই আসবে। মূল বেতন 4,20,000, তার 10% যদি করি, যেটা আসবে সেটাকে দুইজন যেহেতু 2 দিয়ে গুণ দিলে 84,000 টাকা পাবো। এরপরে হলো গ্রুপ বিমা প্রিমিয়াম। খেয়াল করো, গ্রুপ বিমা প্রিমিয়াম কত % বলছে? আমরা যদি প্রশ্নের মধ্যে দেখি, প্রশ্নে বলছে তিনি গ্রুপ বিমায় মূল বেতনের 1% দান করেন। তো সবসময় মূল বেতনের উপরে বেস হবে। আমরা মূল বেতন 4,20,000, আগেরটাই 1% করলে 4,200। এরপরে প্রশ্নে বলছে একদম শেষে, তিনি ডিপোজিট পেনশন স্কিমে মাসিক 7,500 টাকা দান করেন। তাহলে এক মাসে যদি 7,500 টাকা দান করে, 12 মাসে কত হবে? 7,500 গুণ 12, 90,000 টাকা। এখন সবগুলো যদি আমরা এখন যোগ করি, 84,000, 4,200, 90,000, তাহলে হবে 1,78,200। তো অনুমোদিত বিনিয়োগ বা বিনিয়োগ ভাতার পরিমাণ আমরা পেয়ে গেলাম 1,78,200 টাকা। এই দুইটা জিনিসই বের করতে বলছে আজকের অঙ্কে। আমরা এই দুইটা জিনিসই দেখাইলাম। টিকাগুলো একটু খেয়াল করো, যে কথাগুলো আমি অঙ্কের ভিতরে আলোচনা করে দিয়েছি সেগুলো এখানে বলছে। 1 নম্বর বলছে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ মোট বেতনের সুদ ব্যতীত, অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে মোট বেতন বের করছি না, এই 9,06,000, এখানের ভিতর কিন্তু সুদ নাই, সুদ বাদে। এই 9,06,000 যেটা মোট বেতন, সেটার উপরে কত %? 33%-এর কম হলে সম্পূর্ণ কর অব্যাহতি প্রাপ্তি। তাহলে আমাদের প্রশ্নে প্রভিডেন্ট ফান্ডের সুদ তো 6,000, বাট আমরা যখন মোট বেতনের 33% করছি তখন কিন্তু প্রায় 3 লাখ টাকার মতো চলে আসছিল। তো যেহেতু 6,000 টাকা 33%-এর অনেক কম, সেজন্য অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদটা পুরোটাই কর অব্যাহতি প্রাপ্তি হিসাবে বাদ গেছে বা আসে নাই টোটালে। 2 নম্বর, ধরা হয়েছে নিয়োগকর্তা করদাতাকে 2,500 সিসি গাড়ি প্রদান করছে। ওই যে আমি বলছিলাম, আমরা যদি খেয়াল করি গাড়ি সুবিধার ক্ষেত্রে, দেখো মোট গাড়ি সুবিধার ক্ষেত্রে প্রশ্নের ভিতরে কিন্তু 10,012 এগুলো লেখা নাই। তা আমরা কী ধরছিলাম? আমরা যে বেসিক ক্লাস শিখছি সেখানে শিখছিলাম 2,500 সিসির গাড়ি প্রদান করলে মাসিক 10,000 টাকা হিসাবে 20,000 টাকা চাকরি আয়ের অন্তর্ভুক্ত হয়। সেজন্যই কিন্তু ওই গাড়ি সুবিধাটা 10,000 ধরছিলাম। আর 2,500 সিসির উপরে যদি হয় সেক্ষেত্রে কিন্তু 25,000 টাকা হিসাবে ধরতে হবে, ঠিক আছে? তাহলে এখন আমরা পরবর্তীটা একটু খেয়াল করি। করদাতা বিনা ভাড়ায় আবাসন সুবিধা দেওয়া হলে বার্ষিক মূল্য
আয়ের অন্তর্ভুক্ত হয়, সেজন্য আমরা বার্ষিক মূল্যটা মোট আয়ের অন্তর্ভুক্ত করছি। আর গৃহপরিচারিকার ভাতা করযোগ্য আয়, যেটা আমরা গৃহপরিচারিকার ভাতা বর্তমানে লিখছি, সেটা বর্তমানে করযোগ্য আয়। তাহলে এই ছিল আমাদের আজকের একটা বেসিক ক্লাস দিচ্ছি এবং একটা অঙ্ক দিচ্ছি। অবশ্যই তোমরা যদি ক্লাস চাও বেশি বেশি শেয়ার করবা, কমেন্ট করবা, আমরা নিয়মিত তোমাদের ক্লাস দেওয়ার চেষ্টা করব। যে সাবজেক্টের সর্বোচ্চ শেয়ার, লাইক, কমেন্ট থাকবে আমরা সেই সাবজেক্ট নিয়েই ধারাবাহিকভাবে ক্লাস দিব। কারণ আমি মনে করি যারা যে গ্রুপের স্টুডেন্টরা বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবে তাদের বেশি মনে হচ্ছে ক্লাস দরকার, তো তাদেরটাই আমরা বেশি বেশি দিতে চেষ্টা করব। সেজন্য তোমরাই প্রমাণ করবা বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে তোমাদের আসলে কাদের কোন সাবজেক্টটা দরকার হয়। ঠিক আছে, তো তোমরা একটু মেনশন করে দিবা, শেয়ার করবা, লাইক করবা, তাহলে আমরা বেশি বেশি লাইভ দিতে উৎসাহিত হব। আজকের লাইভ ক্লাস এখানে শেষ করব। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।